हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल कृषि वाईटी। चले एसेছি নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হলো দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে। তো চলো বন্ধুরা, ব্লগটি শুরু করা যাক। এই ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে নানান তথ্য, এখানে কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, আর কিভাবে ভোগ প্রসাদ পাবেন, আর নতুন কি কি নিয়ম চালু হয়েছে, সমস্ত বিষয়ে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবেন। ভিডিওর মাধ্যমে আপনাদের নানান তথ্য আমরা জানাতে পারবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দক্ষিণেশ্বর মন্দির আসতে হলে নানানভাবেই আসা যাবে। বাসপথেও আসতে পারবেন, ট্রেনে করেও আসতে পারবেন। এখন তো নতুন মেট্রো চালু হয়েছে, মেট্রো করেও আসতে পারবেন। আমরা বাসে এসেছি, কারণ আমাদের বাসে আসার রাস্তাটা সুবিধার ছিল, ওর জন্য আমরা বাসে করে এসেছি। বাসে করে এসে এখন দক্ষিণেশ্বর মন্দির চলে এসেছি। গাড়ি রাস্তা পার হয়ে সামনে স্কাইওয়াকে করে আমরা এখন মন্দিরের দিকে হেঁটে যাব। যারা যারা ট্রেনে আসতে চাইছেন তারা শিয়ালদার থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে হাঁটা পথে মন্দিরে আসতে পারবেন। আর যারা বাসে করে আসবেন, কলকাতার বিভিন্ন স্থান থেকে এখানে বাসে আসা যায়। কাছেই বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে নেমে হাঁটা পথে দক্ষিণেশ্বর মন্দির এই স্কাইওয়াকে করেই যেতে হবে। এখন আগে মন্দিরের নিচে, স্কাইওয়াকের নিচে যে রাস্তা ছিল সেখান থেকে যাওয়া যেত। এখন যেহেতু ওখানে প্রচুর জ্যাম হয়, এই কারণে এখন স্কাইওয়াকটা নতুন হয়েছে, স্কাইওয়াকে করে এখন সবাইকে যেতে হয়। নিচের রাস্তাটা দিয়ে এখন শুধুমাত্র মন্দিরে গাড়ি যায়। যারা গাড়ি নিয়ে, নিজেদের প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, তারা ওই রাস্তায় করে যেতে পারেন। আর যারা মেট্রোতে আসতে চান, দমদম থেকে মেট্রো ধরে দক্ষিণেশ্বর নেমে স্কাইওয়াক ধরেই মন্দিরে আপনাদের যেতে হবে। এই স্কাইওয়াকটি মন্দিরের সামনে একদম মেন সিংহদুয়ার সেই পর্যন্ত আছে, সেইখানে নেমে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো আমরা স্কাইওয়াকের দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। স্কাইওয়াকটা সত্যি খুব সুন্দর বানিয়েছে, নতুনই হয়েছে, বেশি দিন হয়নি। আমরা এর আগে একবার এসেছিলাম। যারা প্রথম দক্ষিণেশ্বর আসবেন বা অনেক দিন আসেননি, তাদের এই স্কাইওয়াকের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সত্যি খুব ভালো লাগবে। খুবই সুন্দর বানিয়েছে স্কাইওয়াকটা। আমরা এখন স্কাইওয়াকের মধ্যে দিয়ে যাচ্ছি। আর স্কাইওয়াকে শুধু হেঁটে যাওয়ার জন্য না, আরও অনেক দোকানপাটও রয়েছে। যারা যারা পুজো দিতে চান, এখান থেকেও ডালি পেয়ে যাবেন। সামনেই অনেক দোকান আছে, অনেক নানান অন্য জিনিসপত্র কেনাকাটি করতে চাইলেন সেই সবও দোকান এখানে আছে। এখন নিচে কোনোই দোকান পাবেন না, কারণ সব কিছু স্কাইওয়াকের মধ্যে করে দিয়েছে। নিচে যেহেতু ভীষণ রাস্তাটা জ্যাম হতো, ওর জন্য স্কাইওয়াকে এগুলো করে দিয়েছে। একদিকে ভালোই হয়েছে, এখান দিয়ে কোনো জ্যাম হয় না, গাড়ির কোনো সমস্যা নেই। এই ব্রিজের সাইড দিয়ে আপনি বালি ব্রিজে যাওয়ারও রাস্তা রয়েছে, আপনি বালি ব্রিজেও চলে যেতে পারবেন। আর এই স্কাইওয়াকটার নাম হচ্ছে রানী রাসমণি স্কাইওয়াক। এখানে আপনারা কেউ যদি পুজো দিতে চান, তো এখান থেকে ডালি কিনলে সেটাই ভালো হবে, কেন নিচে পুজোর ডালির অনেক দাম, বেশি দাম। এখানে একটু কমের মধ্যে পেয়ে যাবেন। এবার যার যেমন ইচ্ছা সেই দামেরই ডালি কিনে দিতে পারেন। বন্ধুরা, মায়ের পুজো দেওয়ার জন্য, মাকে পুজো দেবো বলে একটা পুজোর ডালি কিনে নেওয়া যাক। কত আছে দাদা ডালা? 500 থেকে শুরু হয়, 500, 400 আছে, 200 টাকা, 100 টাকা করে আছে, 20 টাকা। 100 টাকার ডালি কিনেছিলাম, 20 টাকার থেকে শুরু। এই দোকানে আপনারা আপনাদের জুতো, ব্যাগ সব রেখে যেতে পারবেন। নিচেও রাখার জায়গা আছে, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু এখান থেকে ডালি কিনে নেওয়াই ভালো। নিচে অনেক রকম নিয়মও আছে। আমরা এই দোকান থেকেই ডালি কিনেছিলাম, ইনি খুব ভালো। আমরা যতবার আসি এই দোকান থেকেই কিনি। এনার সাথে বেশ আস্তে আস্তে আমাদের চেনাশোনাই হয়ে গেছে। এখানে নানান দামেরই ডালি রয়েছে, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200, 500 টাকা পর্যন্ত ডালি রয়েছে। কেউ তার বেশি দিতে চাইলে তার দামেও আছে। তো আমরা 100 টাকা দামের ডালিটাই কিনেছিলাম। এখানে ঠাকুরের নানান রকম ফটো আছে, আপনাদের যা পছন্দ আপনারা এখান থেকে নিতে পারেন। সামনে মন্দিরের দিকে যাচ্ছি, তবে আমরা এখানে জুতো রাখিনি। আমরা সামনে মন্দিরের সামনে ওখানে রাখার জায়গা আছে, আমরা সেখানেই রেখেছিলাম। তো আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। এখানে এখন ইলেকট্রিক সিঁড়ির ব্যবস্থা আছে,
যাদের পায়ে সমস্যা তাদের কোনো অসুবিধা হবে না যে সিঁড়িতে ওঠানামা করতে। এখানে আমরা স্কাই ওয়াকে কারেন্টের সিঁড়িতেই ওঠানামা করেছিলাম। স্নান করে এসেছি, তো আমরা গঙ্গা স্নান করব না, আমরা সোজা মন্দিরের লাইনেই যাব। এইটা হচ্ছে মন্দিরের সামনে সিংহদুয়ার, তো এখান থেকে যেতে হবে। আর এই রাস্তাটা চলে গেছে ফেরিঘাটে, আপনারা ফেরিঘাটের রাস্তাতেও ডালি পেয়ে যাবেন। এখানেও নানান দোকানপাট আছে, এখান থেকে যায় কেউ এখান থেকেও যেতে পারবেন। আর সিংহদুয়ার এখান থেকে গিয়েও সামনে মোবাইল রাখতে হবে, যেহেতু মোবাইল, জুতো, ব্যাগ সব কিছু রাখার জায়গা আছে, সেখানে রেখে আপনারা যেতে পারবেন। আর এই সিংহদুয়ার থেকে ভেতরে ঢুকেই বা পাশেই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। যারা নিজেদের গাড়ি বা অন্য ওলা বুক করে আসবেন, সবাই এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। গাড়ি পার্কিংয়ের রেট হলো 1 ঘন্টায় 10 টাকা করে নেবে, তো এখানে পার্কিং রাখতে পারবেন। আর পার্কিংয়ের ওখানেই শৌচালয় আছে, পুরুষ মহিলা সবারই আলাদা আলাদা শৌচালয় আছে। আপনাদের যখনই দরকার পড়বেন ওখানে চলে যেতে পারবেন। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। তো সামনেই ফোন রাখার জায়গা, আমরা এখন ফোন, ব্যাগ, জুতো সব কিছু রেখে মন্দিরে এখন পুজো দেওয়ার লাইনে যাব। ভালো লাগছে। এখন আমরা ওখানে ফোন, জুতো সব জমা দিয়ে মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনের দিকে যাচ্ছি। এখন মন্দিরের লাইন মন্দিরের সামনের গেটের দিকে হয় না, এখন মন্দিরের লাইন ফেরিঘাটের রাস্তার দিক দিয়েই, ওখানে একটা গেট রয়েছে, ওখান থেকে লাইন পড়ে। এই রাস্তাতেও পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যাবে। অনেক দোকান রয়েছে এখানে, সাথে খাবারেরও দোকান আছে, আর নানান সামগ্রীরও দোকান রয়েছে। এখান থেকেও ডালা, যারা স্কাইওয়াকে ডালা না কিনবে এখান থেকেও কিনে নিতে পারে। আর মন্দিরের ভেতরেও দোকান আছে, সেখানে একটু দামই, এখানেও কম দামে ডালা পেয়ে যাবে। তো আমরা এখন মন্দিরের ভেতরে লাইনের দিকে যাচ্ছি। আজকে যেহেতু শীতকাল পড়ে গেছে আর আমরা রবিবারই এসেছিলাম, রবিবার আপনারা আসবেন না, রবিবার প্রচণ্ড ভিড় হয় শীতকালে। আর অনেক দূরের থেকে আমরা লাইন দিয়ে, প্রায় ফেরিঘাটের টিকিট কাউন্টারের থেকে অত দূরের থেকে লাইন দিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এত লাইন পড়েছিল যে মন্দিরে দুপুরের গেটই বন্ধ হয়ে গেছিলো। তো মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 6:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, 1টার থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তখন মাকে ভোগ নিবেদন করা হয়। তারপরে 3:15 থেকে মন্দির খোলে, 7:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে পুজো দেওয়ার জন্য। এখান থেকে মন্দিরটি যেখান থেকে দেখা যাচ্ছে, মন্দিরের ঠিক বাঁ পাশে যে মন্দিরটি রয়েছে সেখানে ভোগের প্রসাদের টিকিট পাওয়া যায়। ভোগের প্রসাদের টিকিট পেতে হলে অনেক 10টার মধ্যে মন্দিরে প্রবেশ করতে হবে, নাহলে ভোগের প্রসাদের টিকিট পাওয়া যাবে না। মাত্র 300 জনকেই ভোগের প্রসাদের টিকিট দেওয়া হয়, 100 টাকা করে নেয় এক একজনের টিকিটের দাম। তো ভোগের প্রসাদ পেতে হলে অনেক সকালবেলায় আসতে হবে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে আমরা বাইরে এসেছি, মন্দিরের বাইরে। মন্দিরের ভেতরটা আপনাদের দেখাতে পারবো না, যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া যায় না। এখন আমরা যেখানে আছি সেখানে আগের দোকান ছিল অনেক, সেই দোকানগুলো এখন এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশেই একটা বড় বিল্ডিং করে সেখানে ভোজনালয় করা হয়েছে, সেখানে এসে আপনারা পুজো দিয়ে ওখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আগে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোই, ওগুলো ভেতরে ভোজনালয়ের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। ভোজনালয়তে থাকারও জায়গা ব্যবস্থা আছে, যারা দূরের থেকে আসে থাকতে চাইলে ওপরে হোটেল আছে। 500 টাকা থেকে রুম ভাড়া শুরু, আরও বেশি দামেরও আছে, যার যেরকম পছন্দ সেরকম নিতে পারেন। এখান থেকে মন্দিরটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে। মন্দিরের নানান পুরাতন কাহিনী। তো চলুন বন্ধুরা, মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। তখন 1847 সালের মতো ছিল। রানী রাসমণি মনে ইচ্ছা হয় তীর্থ করার, কাশিতে গিয়ে দেবী অন্নপূর্ণা সেবা করার। রানী রাসমণি 24টি নৌকা নিয়ে তার সমস্ত আত্মীয় স্বজন, দাস দাসী, খাবার সব কিছু জোগাড় করে রওনা দেবে। তার রওনা দেওয়ার ঠিক আগের দিন সে স্বপ্নে আদেশ পায়, মা ভবতারিণী তাকে আদেশ দিচ্ছে, গঙ্গার তীরে আমায় পুজো কর। তারপর রানী রাসমণি আর তীর্থ করেননি। এরপর রানী রাসমণি মন্দির স্থাপনের জন্য জায়গা খুঁজে বেড়ান।
শেষে সম্বলপুর নামে একটি জমি পান, যার বর্তমান নাম হচ্ছে দক্ষিণেশ্বর। এখন যেখানে মন্দিরটি রয়েছে সেটি হলো সাহেবান বাগিচা ছিল। এই বাগিচাটির মালিক ছিলেন জন হেস্টিং। তিনি এখানে বাস করতেন। হঠাৎ করে তিনি হৃদরোগে মারা যান। তারপর রানী রাসমণি তার পরিবারের কাছ থেকে 54 বিঘা এই জমিটি 42,000 টাকা দিয়ে কিনে নেন। এরপর মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। প্রথম দিকে মন্দিরের নির্মাণের প্রধান দায়িত্বে ছিলেন রানী রাসমণির বড় জামাই রামচন্দ্র দাস। পরে রানী রাসমণির ছোট জামাই মথুর মোহন বিশ্বাস এই দায়িত্ব পালন করেন। তখনকার সময় এই মন্দিরটি নির্মাণে প্রায় 9 লক্ষ টাকার মতন খরচ হয়েছিল। বর্তমান দাম যার 50 কোটি টাকার মতন। একদিকে মন্দির নির্মাণে কাজ চলছিল, আরেকদিকে রানী রাসমণির বাড়িতে মায়ের মূর্তি নির্মাণের কাজ চলছিল। এই সময় রানীমা ব্রত পালন করতেন, সময়ে সময়ে জপ করতেন। মন্দিরটি নির্মাণ করতে প্রায় 8 বছর সময় লেগে যায়। মন্দির নির্মাণের অনেক আগেই মায়ের মূর্তি তৈরি হয়ে যায়। এর জন্য মায়ের প্রতিমাটি রানী রাসমণি একটি বাক্সের মধ্যে রেখে দেয় যাতে প্রতিমাটি ভালো থাকে। এই রকম করে কিছুদিন চলার পর হঠাৎ একদিন মা রানী রাসমণিকে স্বপ্ন দেখায় যে আমার এখানে খুব কষ্ট হচ্ছে, আমাকে তুই বের করে প্রতিষ্ঠা কর। তো রানী রাসমণির হঠাৎ করে ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি বাক্সের কাছে এসে বাক্সটি খুলেতেই তো একদম চমকে যায়। দেখে মানুষ যেমন ঘেমে গিয়ে গায়ে জল হয়ে যায়, সেরকমই ঠিক মায়ের মূর্তিটাও ঘেমে একদম জল করছে। সে বাড়ির সকলকে তাড়াতাড়ি খবর দিয়ে সবাইকে বলে মূর্তিটি যত তাড়াতাড়ি সম্ভব প্রতিষ্ঠিত করতে হবে। রানী রাসমণি যেহেতু শূদ্র ছিলেন, সেহেতু কোনো ব্রাহ্মণ এই পুজোতে রাজি ছিলেন না। কলকাতার একটি অন্যতম খুব বড় ব্রাহ্মণ ছিলেন, যার নাম হচ্ছে রামকুমার চট্টোপাধ্যায়। তিনি এই রানী রাসমণিকে উপদেশ দেন যে এই মন্দিরটি যদি কোনো ব্রাহ্মণকে দান করেন তাহলে এই পুজো করা সম্ভব হবে। এই উপদেশ শুনে রানী রাসমণি রামকুমার চট্টোপাধ্যায়কেই এই মন্দিরটি দান করে দেন। এই প্রস্তাবে রামকুমার চট্টোপাধ্যায় রাজি হয়ে যান। তিনি তার ছোট ভাই গদাধরকে নিয়ে চলে আসেন দক্ষিণেশ্বর। এরপর রানী মায়ের ইচ্ছা অনুযায়ী 1855 সালে 31শে মে স্নান যাত্রার দিন বৃহস্পতিবার মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। প্রথমে এই মন্দিরে মায়ের সেবা করতেন রামকুমার চট্টোপাধ্যায়। পরবর্তীকালে তার ছোট ভাই গদাধর পণ্ডিত, যিনি হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস, এবং তার স্ত্রী মা সারদা দেবী মায়ের সেবা করতেন। দীর্ঘ 30 বছর ধরে তারা মায়ের সেবা করেছেন। এটি হচ্ছে মন্দিরের পুরাতন কাহিনী। মন্দিরের আরও নানান অনেক কাহিনী আছে। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সব কিছু তো শেয়ার করতে পারছি না, যতটা পেরেছি শেয়ার করেছি। আরও রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দেরও অনেক কাহিনী আছে এই মন্দিরের সাথে। পরের কোনো ভিডিওতে চেষ্টা করব আপনাদের পুরোটা জানানোর। যেই দিন এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় শুধু পুজোর কাজের জন্য 2 লাখ টাকার মতন খরচা হয়েছিল। এই মন্দিরটির রানী রাসমণি অনেক স্বপ্ন নিয়ে এই মন্দিরটি তৈরি করেছিলেন, যেখানে আমরা এখন এখানে এসে সত্যি আমাদেরও স্বপ্ন পূরণ হয়। তো চলো বন্ধুরা, মন্দিরের আরও দর্শনীয় স্থানগুলো তোমাদের দেখাই। সামনে যে মন্দিরটি দেখছেন, মন্দিরটি সত্যি খুবই ভালো লাগছে। ভেতরে যে বিগ্রহটি রয়েছে সেটি হলো রানী রাসমণির বিগ্রহ। তো যেহেতু মন্দিরের ভেতরের অংশটি আমরা দেখাতে পারিনি, তাই আমরা বাইরের থেকে ক্যামেরার মাধ্যমে জুম করে দেখানোর চেষ্টা করছি। বহুদিন আগে এই গেটটি প্রবেশপথ ছিল, এখন এটা বাহির পথ হয়েছে। তো চলো গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক। গঙ্গার ঘাটের দিকে যেতে বাঁ দিকে পড়বে নহবতখানা, যেখানে মা সারদা দেবীর বাসস্থান ছিল। সামনে এটি গঙ্গা স্নানের ঘাট, আর তার পাশে রয়েছে স্নান করে মহিলাদের জন্য চেঞ্জ রুম। তো এবার চলো যাওয়া যাক মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটের দিকে। তো সামনে দেখা যাচ্ছে রামকৃষ্ণের সাধন গৃহ। মূল মন্দিরে রয়েছে 9টি গম্বুজ এবং মন্দিরটি 3 তলা বিশিষ্ট। এছাড়াও ভেতরে রাধা গোবিন্দর মন্দির রয়েছে।
আরও 12টি 8 বিশিষ্ট শিব মন্দির রয়েছে, যেগুলো বাইরের থেকেই দেখা যাচ্ছে। ঠিক তার ডান দিকে রয়েছে বিখ্যাত সাধকদের নিয়ে তৈরি শিষ্য বাগিচা, যেখানে রয়েছে শ্রী রামকৃষ্ণের মূর্তি, স্বামী বিবেকানন্দের মূর্তি, আরও অনেকের। আর এটি হলো মূল মন্দিরের গঙ্গার ঘাট। দক্ষিণেশ্বর মন্দির ঘোরার পর কেউ বেলুড় মঠ যেতে চান তাহলে দুইভাবে যেতে পারবেন। স্কাই ওয়াকের সামনের থেকে অটো করে যেতে পারবেন, আর হলো ফেরিঘাটে গিয়ে লঞ্চে করে যেতে পারবেন। ফেরিঘাটের রাস্তা দিয়ে গিয়ে ডান দিকের টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, এখান থেকে লঞ্চে যাওয়ার টিকিট নিতে হবে। দক্ষিণেশ্বরের থেকে বেলুড় মঠ 30 মিনিট অন্তর লঞ্চ পাওয়া যায়। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পাওয়া যায়। দক্ষিণেশ্বর থেকে লাস্ট লঞ্চ 7টা 30 মিনিটে ছাড়ে। 3 বছরের ঊর্ধ্বে সবার ভাড়া 11 টাকা করে। কাউন্টার ঠিক বাঁ দিকে সিঁড়ি দিয়ে বালি ব্রিজে যাওয়া যায়। কেউ গঙ্গার ওপারে হেঁটে যেতে চাইলে এই ব্রিজ থেকে হেঁটে চলে যেতে পারবেন। এই ব্রিজের ওপর থেকে ফেরিঘাটটি দেখতে পাবেন। আর দক্ষিণেশ্বর মন্দিরটি এখান থেকে খুবই সুন্দর লাগছে। বালি ব্রিজের পাশে নতুন একটি ব্রিজ হয়েছে, যার নাম বিবেকানন্দ সেতু, আর এটি হলো নিবেদিতা সেতু। তো বন্ধুরা, এই ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। আশা করি ব্লগটি ভালো লেগেছে। ব্লগটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।